আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। তো কিছুদিন পরে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ ছিল। প্লাস নেটের অবস্থা খুবই খারাপ ছিল। এজন্য দেখা যায় কিছুদিন যাবৎ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মন মানসিকতা যেহেতু ভালো লাগে না, দেশের পরিস্থিতি বা চারদিকের খবর শুনলে মনটা খুবই খারাপ লাগে। এজন্য আসলে আমার ভিডিওটা করা হয় না বা আপলোডও করতে ইচ্ছে করে না। মনটা দেখা যায় একটু খারাপ লাগে। আবার দেখা যায় নেটেরও প্রচুর পরিমাণে সমস্যা। যখন তখন দেখা যায় নেট যেহেতু প্রবলেম হয়েছে, তো নেটটা থাকে না বললেই চলে প্রায় সময়। এজন্য আর ভিডিওগুলি আমার আপলোড করা হয় না। তো সবাই কেমন আছেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকদিন পরে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। মানে আপনাদের সাথে আবার প্রপারলি আমার কথা বলার সুযোগ হয়েছে। জানি না কতদিন করতে পারবো বা আপনাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করতে পারবো। তো সকালবেলা তো নাস্তা তৈরি করে ফেলেছি। আজকে রুটি তৈরি করেছি। একদম নরম সফট রুটিগুলি ওগুলি তৈরি করেছি। আর এদিক দিয়ে ভাতও রান্না করেছি। যেহেতু আমার হাসব্যান্ড ভাতটাই খেতে চায়, তো ওইজন্য ওকে আলু ভর্তা, ডিম ভাজি করে দিয়েছি। আর এদিক দিয়ে আমি অনেকটা মানে কিছুটা হালুয়া তৈরি করে নিলাম। আর এটা কিছুটা খাওয়ার জন্য রাখলাম। আর বাকিটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। এদিক থেকে রুটি তৈরি করেছি। আমার ছেলে মেয়ে আর আমি হালুয়া দিয়ে রুটি খাবো। তো অনেকদিন যাবত হালুয়া দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে। তো সুজি যেহেতু ঘরে ছিল, তৈরি করি বলে আর করা হয় না। কারণ মন থাকে না। আবার দেখা যায় যখন খেতে ইচ্ছে করে আবার তৈরি করা হয় না। তো আজকে ভাবলাম তৈরি করে ফ্রিজে রেখে দেই হালুয়াটা। কারণ দেখা যায় ফ্রিজে রেখে দিলে বাচ্চারা খেতে পারবে যখন তখন। তো এজন্য রেখে দিলাম ফ্রিজে, আর বাকিটা রেখে নিলাম খাওয়ার জন্য। তো সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। সবাই আমার পাশে থাকুন আর ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। আর আমার ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কারণ আমি কিন্তু অনেকের ভিডিও দেখি। এই অভ্যাসটা কিন্তু আমার প্রায় আছে যে ভিডিও দেখে আমি আসলে কমেন্টস করতে আমার মনে থাকে না। তো আমার মতো যারা আছেন তারাও কিন্তু জানাবেন যে ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করতে ইচ্ছে করে না। আর এই তো সকালবেলা কিছু কাজ ছিল। কাজ বলতে আজকে কিচেন সেটআপ যেখানে রান্নাবান্না করি। তো এটা অনেকটাই ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়েছে। আর এজন্য এটা ভালোভাবে একদম ক্লিন করব। কারণ যেহেতু আমার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান নেই। আর এজন্য দেখা যায় কি রান্নাঘরটা অনেকটাই তেল চিটচিটে ভাব হয়ে থাকে। তো কিছুদিন পর দেখা যায় এটা ভালোভাবে একটু ক্লিন করতে হয়। যদি ভালোমতো ক্লিন করা না হয় তাহলে দেখা যায় আসলে রান্নাঘরটা অনেকটাই নোংরা দেখা যায়। আর কিন্তু কাজকর্ম করতেও কিন্তু আমাদের ভালো লাগে না। কারণ যেকোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্নই না থাকে তাহলে কিন্তু একদমই কাজ করতে ভালো লাগে না। তো মোটামুটি থাই গ্রিলগুলি যা ছিল মোটামুটি একদম ক্লিন করে নিয়েছি। তারপরে চুলাটাও ক্লিন করে নিলাম। আর যেটা আমরা প্রত্যেকদিনই ব্যবহার করি কিন্তু এই চুলাটা ২-৩ বেলা বা কোনো টাইম টেবিল নেই। যখনই আমাদের দরকার হয় তখনই কিন্তু আমরা চুলাটা ইউজ করি। তো দেখা যায় রান্নাঘরের সবচাইতে সিঙ্ক আর চুলাটা একদম নোংরা হয়। সিঙ্ক তো যখন তখন ধুয়ে ফেলা যায়। কিন্তু চুলাটা দেখা যায় যখন তখন ধোয়া যায় না। আর যেহেতু এটা ডাবল চুলা, তো এটা নাড়াচাড়া করতে অনেকটাই আ প্রবলেমে পড়তে হয়। কারণ মোটামুটি এটা ওজন সাপেক্ষ। আবার তাছাড়া দেখা যায় যে সময় লাগে এটা ক্লিন করতে নিলেও কিন্তু। আর যেহেতু রান্নাঘরে যেটা কর্নার এটা টপ কর্নার, যেটা আমি সবসময় ইউজ করি এই কর্নারটা। তো এখানে দেখা যায় অনেক কিছুই থাকে, নাড়াচাড়া করতে হয়, সরাতে হয়, তখন দেখা যায় একটু ঝামেলায় হয়ে যায়। তো তারপরও কিছু করার নেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তা না হলে সেখানে আর কাজকর্ম বা খেতেও কিন্তু আমাদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া কিন্তু একদমই উচিত না। তো মাঝে মধ্যে এটা ক্লিন করি। মোটামুটি ১ সপ্তাহ পর দেখা যায় রান্নাঘরটা কিন্তু ডিপ ক্লিন আমাদের করতেই হয়। তা না হলে দেখা যায় যে একদম রান্নাঘরে পোকামাকড় দিয়ে কিন্তু ভরে যায়, মানে তেলাপোকা যেটা। তো মোটামুটি ডিপ ক্লিন করি। আর দেখা যায় ২-৩ রাত পেরোলেই দেখা যায় স্প্রে করি। যাতে সচরাচর যে ময়লা মানে পোকামাকড় যেহেতু না হতে পারে। তো এই তো
আমি একদম চুলাটা ক্লিন করে নিলাম। তারপরে হচ্ছে চুলার স্ট্যান্ডগুলি আমি এখন লাগিয়ে দিব। তারপরে হচ্ছে শুকাতে দেব। যেহেতু দুপুরে রান্নার টাইমটাও হয়ে আসছে, আসলে রান্নার কাজে যদি অন্য কাজ করা হয় রান্নার আগে, তাহলে কিন্তু অনেকটা সময়ই চলে যায়। তারপরে দেখা যায় রান্না করতে, করতে একটু দেরি হয়ে যায়। তো আজকে কিন্তু আমার বেশ দেরি হয়ে গেছে রান্না করতে। তো এই তো ক্লিন করার পর কতটা ভালো লাগছে দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু বেশ ভালো লাগছে। কারণ ঘরদুয়ার যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু মনেরও একটা অশান্তি কাজ করে। তো এই তো এদিক থেকে হচ্ছে থাইগুলি যেহেতু ক্লিন করিয়েছি, থাইয়ের উপরে আমি দেখা যায় কয়েকটা হ্যাঙ্গার রেখেছি। হ্যাঙ্গার বলতে এগুলি হচ্ছে যখন আমাদের বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলতেছিল, রড যখন ইউজ করা হয়েছে, ওই রডগুলি দিয়ে আমি অ্যাঙ্গেলগুলি তৈরি করে নিয়েছি রাজমিস্ত্রিদের কাছ থেকে। তো এটা গ্রামে অনেকেই করে থাকেন, তো আমিও কয়েকটা করে রেখেছি। জাস্ট দেখা যায় রান্নাঘরের কিছু হাঁড়ি পাতিল যা আমার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকদিন যে কড়াইগুলি আমি ইউজ করি, ওইগুলি দেখা যায় আমি এই হুকগুলির মধ্যে তারপরে জানালার মধ্যে ঝুলিয়ে রাখি। কারণ যদি অন্য কোথাও রাখি তাহলে আমার দেখা যায় সচরাচর হাতের কাছে আমি ইউজ করতে পারবো না। কারণ রান্নার সময় দেখা যায় ২-৪টা কড়াই কিন্তু হাতের কাছেই লাগে। তো চাইলেই আমি দূরে রাখতে পারি, কিন্তু দূরে রাখলে তো দেখা যায় আমার কাজে আমি আনইজি ফিল করব। তো এজন্য কাছেই রাখি, যাতে যখন তখন আমি এটা ইউজ করতে পারি। তো এই তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে শাপলা নিয়ে আসা হয়েছে। অনেকগুলি শাপলা এখানে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। তো এখন যেহেতু বর্ষাকাল আর মোটামুটি এবার অনেকটা পরিমাণে পানি হয়েছে, তো শাপলাগুলি মোটামুটি লম্বা হয়েছে কিন্তু একদম চিকন। আরও কিছুটা দিন সময় লাগবে, যেহেতু পানিটা বেশি। পানিটা কমার সাথে সাথে দেখা যায় শাপলাগুলি একদম মোটা হয়ে যাবে আর ছোট হয়ে যাবে। তখন দেখা যায় অল্প পরিমাণ শাপলা নিলেই খেতে কিন্তু অনেকগুলি হয়ে যায়। তো এই তো শাপলাগুলি আমি এখন কেটে নিলাম, তারপরে হচ্ছে একদম বেছে নিব। তো শাপলা তো আমার ভীষণ পছন্দ। আর এই রকম যদি বর্ষার সিজন আসে, মোটামুটি যতদিন পারি শাপলা খাওয়ার চেষ্টা করি। অন্য সবজি চাইতে শাপলাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো শাপলাগুলি কেটে কেটে তারপরে বেছে নিয়ে নিলাম। তারপর হচ্ছে একদম ধুয়ে দিব। আজকে হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এটা তো আমার খুবই পছন্দ। আর শাপলা ভাজিও খাওয়া হয়, বাট ইলিশ মাছ দিয়ে শাপলাটা একটু বেশি আমার ফেভারিট। আর যদি বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়, এখন যেহেতু আমাদের এদিকে এত বড় ইলিশ মাছ পাওয়া যায় না, সিজনালি পাওয়া যায়, প্লাস দূরের থেকে আনতে হয়। যদি মাওয়া ঘাটে যাওয়া হয় তাহলে দেখা যায় একটু বড় সাইজের ইলিশ পাওয়া যায়। তা না হলে আমাদের যেই গ্রামের বাজার আছে ওইখানে অতটা বড় পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় না। তো মোটামুটি ৭-৮ টুকরার মতো হয় আমাদের, দেখা যায় একদিন। আমাদের যেহেতু বাচ্চারা ছোট, তো ইলিশ মাছটা মোটামুটি খায়। দেখা যায় রান্না করলে কমই খায়, ভাজা যদি করা হয় তাহলে খেতে চায়। তো একটা মাছে দেখা যায় আমাদের মোটামুটি হয়ে যায়। আর এই তো সিঙ্কের মধ্যে আমি একদম সব ঢেলে দিয়েছি হচ্ছে শাপলাগুলি। তারপরে যতটুকু বালু ছিল তারপরে ওটা ছাড়িয়ে নিলাম। যেহেতু আনা হয়েছে রাস্তা দিয়ে, দেখা যায় বালু কম বেশি থাকবেই। তো এই তো রান্নাটা তো বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে ইলিশ মাছটা একটু ভেজে রান্না করছি, কারণ ইলিশ মাছটা ভেজে রান্না করলে একটু কাটা কম লাগে। আর যদি ভাজা ছাড়া রান্না করা হয় দেখা যায় অনেকটাই পরিমাণ কাটা লাগে, বাচ্চাদের খেতে একটু প্রবলেম হয়। এজন্য বাচ্চাদের কথা মাথায় রেখে একটু হালকা ভেজে নিলাম, তা না হলে আমার কিন্তু ভাজা ছাড়াই খেতে ভালো লাগে। আর ভাজা ছাড়া যদি যে কোনো সবজির সাথে ইলিশ মাছটা রান্না করা হয় হোক না কেন, তরকারিটার মধ্যে কিন্তু প্রচুর একটা সুন্দর একটা ফ্লেভার আসে। ইলিশ মাছের যে ফ্লেভারটা তো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর এই ফ্লেভারটা একদমই আমার হাজব্যান্ড পছন্দ করেন না, কিন্তু আমি কিন্তু তার উল্টোটা, আমি কিন্তু খুবই পছন্দ করি ইলিশ মাছে সবজির সাথে যে রান্না করা হয়। আর বাচ্চাদের জন্য একটু ভেজে ভেজে রান্না করলাম, যাতে বাচ্চাদের খেতে একটু সুবিধা হয়। আর এদিক দিয়ে হচ্ছে তো আমি ইলিশ মাছটাও ভাজতেছি, আর আরেকটা চুলাতে হচ্ছে শাপলাটাও একদম কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাচ্ছে অলরেডি। তারপরে মাছগুলি তো ভাজা ছিল, তো ফ্রাই প্যান থেকে আমি উঠিয়ে নিয়ে নিলাম। তো একটা একটা করে দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের সাথে রান্না করব হচ্ছে ইলিশ মাছ শাপলা দিয়ে, সাথে হচ্ছে করলা আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। আমার বাচ্চারা কিন্তু করলা আলু দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো অনেক মায়েদের কমপ্লেন থাকে বাচ্চারা সবজি খেতে চায় না বা করলা ভাজি খেতে চায় না, কিন্তু আমার বাচ্চারা কিন্তু করলা ভাজিটা খুবই পছন্দ করে।
কারণ আমার হাতের করলা ভাজিটা মোটামুটি তেতা পরিমাণটা অনেকটাই কম হয়। তো বাচ্চারা মোটামুটি খায়, কিন্তু যদি তিতার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না সেটা খেতে। আর এদিক থেকে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে যে করলা ভাজিটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। কারণ পেঁয়াজটা দেখা যায় আমি সাথে দিতে পছন্দ করি। যদি আগে দেওয়া হয় তাহলে দেখা যায় পেঁয়াজটা একদম গলে যায় ভাজির সাথে, আর ভালো লাগে না। আর পেঁয়াজের কোনো অংশ পাওয়া যায় না যদি একদম সাথে সাথে দেওয়া হয়, তাহলে একটু স্টিকি স্টিকি ভাব থাকে পেঁয়াজটার মধ্যে। তো এই তো আমি তো ভাজিটা করে নিচ্ছি, সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এই তো এই দিক থেকে হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি, আর মাছ তরকারিটার মধ্যে দেখা যায় কয়েকটা কাঁচামরিচ একদম ছিঁড়ে দিয়ে দিয়েছি, মানে 2 টুকরো করে। তাতে দেখা যায় কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। আমার কিন্তু মরিচের ফ্লেভারটা মানে তরকারিতে থাকলে খুবই ভালো লাগে খেতে। আমার মতো কারা কারা আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে জানাতে ভুলবেন না। আর এদিক থেকে হচ্ছে দুপুরের রান্না-বান্না মোটামুটি কমপ্লিট করে নিলাম। দুপুরে ভাতটাও হয়ে গেছে, আর তরকারি রান্না করেছি। যেহেতু সকাল থেকে একটু কাজকর্ম করা হয়েছে বেশি, তো শরীরটা তেমন একটা ভালো লাগছে না, ভাবছি একটু রেস্ট নেব। কারণ প্রত্যেকদিন আসলে দেখা যায় শরীর ভালো লাগেও না কাজকর্ম করতে। আর এছাড়াও কিন্তু আমি অফ ক্যামেরায় আরও অন্যান্য কাজও করে নিয়েছি। রান্নাঘরের কোনা যে ময়লা-টলা জমে থাকে ওগুলি ক্লিন করে নিয়েছি। কারণ দেখা যায় যতই খালায় কাজ করুক না কেন, কোনা-টোনা কিন্তু একদমই পরিষ্কার করে না, মোটামুটিভাবে করে। তো দেখা যায় মাঝে মধ্যে আমাদেরও ক্লিন করে দিতে হয়। আর এখন হচ্ছে ছেলেকে খাবার দিয়ে দেবো, যেহেতু ছেলে পড়তে বসবে, মানে টিচার চলে আসবে। তো এজন্য ভাবলাম যে ছেলেকে খাবার দিয়ে দেই। আর দুপুরে খাবার-দাবার শেষ করে তো আমরা অনেকটা সময় এখন চলে গেছে। এখন হচ্ছে ঠিক সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে ভাবলাম একটু সেমাই রান্না করি। যেহেতু ঈদের মধ্যে সেমাই রান্না মানে সেমাই আনা হলে কিন্তু মোটামুটি অনেকটা পরিমাণে আনা হয়। এইজন্য দেখা যায় পরে অনেকটা সেমাই ঘরে থাকে। আবার দেখা যায় এছাড়াও মাঝে মধ্যে কেনা হয়। তো যেহেতু সেমাই ছিল, তো ভাবলাম একটু রান্না করি। আর নারিকেল ছিল ঘরে। তো এখন হচ্ছে জর্দার সেমাইটা রান্না করব। জর্দার সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি ভালোভাবে রান্না করা হয়। তো একদম ঘিয়ের মধ্যে তারপরে একটু ভেজে নিচ্ছি, সাথে একটু গরম মশলাও দিয়েছি যাতে একটু ফ্লেভারটা পাওয়া যায়। আর ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু মোটামুটি ভাজাই ছিল। এই প্যাকেটের সেমাইগুলি মোটামুটি ভালো ছিল। এবারকার যে সেমাইগুলো আমাদের আনা হয়েছে ঈদের মধ্যে, তো সেমাইটা একদম বেশি ভাজা ছিল। কালারটা খুবই সুন্দর ছিল। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যদি জর্দা সেমাইটা যদি একটু কালারফুল হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, প্লাস খেতেও কিন্তু ভালো লাগে। তো এবার একটু আমাদের যে সেমাইগুলি আনা হয়েছিল সরাসরি একদম সেমাই যে ফ্যাক্টরি থাকে, তো ওইখান থেকে আনা হয়েছে। আর প্রত্যেকবার দেখা যায় দোকান থেকে আনা হয়। এবার যেহেতু ফ্যাক্টরিতে ওদিকে যাওয়া হয়েছিল আমার হাজব্যান্ডের, তো ওই পাশ থেকে দেখা যায় অনেকগুলি প্যাকেট নিয়ে আসছে। আর মোটামুটি দোকানের তুলনায় দেখা যায় এগুলির প্রাইসটা অনেকটাই কম পড়েছে। আর কত ছিল প্রাইস আসলে আমার খেয়াল নেই, যেহেতু ঈদ চলে গেছে অনেক দিন, আর ঈদের মধ্যে আনা হয়েছিল। তো আনার পর দেখলাম যে পরিমাণটা একটু বেশি, প্লাস কালারটাও কিন্তু অনেকটাই ডার্ক। আমার তো দেখতে খুবই পছন্দ হয়ে গেছে, দেখে আমি বলছি যে অনেকটাই সুন্দর কালারগুলি। তো ওই সময়গুলি এখন নিয়ে নিলাম রান্নার জন্য। তো ভাজতেছি এখন, মানে তেলের সাথে আর ঘিয়ের সাথে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ভাজাটা হয়ে গেলে দেখা যায় চিনি অ্যাড করে দিব, আর নারিকেলটা তো সবার শেষে দেব, কারণ নারিকেলটা একটু দেখা যায় কাঁচা কাঁচা থাকলে আমার খেতে ভালো লাগে। তো এখন একটু পানি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে হচ্ছে চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু মোটামুটি 1 প্যাকেট সেমাই রান্না করতেছি, হয়তো ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু মোটামুটি বড় সাইজের একটা প্যান নিয়েছি। তো এই তো চিনিটা দেওয়ার পর দেখা যায় একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু আমার এই ননস্টিকের প্যানটা একটা ভুল করা হয়েছে অনেক আগে, এটা যেহেতু আমার ননস্টিক প্যানটা প্রায় 5 বছরের মতো হবে আমি ইউজ করতেছি।
তো যখন আমাদের বাসায় এক খালা কাজ করতো, তো উনি যখন এই পাতিলটা ধুয়েছিল, তো একদম যে ননস্টিকি যে ভাবটা, মানে যেই কী বলে এটাকে, আমার আসলে মনে আসতেছে না, তো ওইটা একদম উঠে ফেলছে একদম জোরে ঘষা মাজা করে। তো উনি হয়তো বুঝতে পারেননি যে এটা এত জোরে ধুতে হয় না, তো যার কারণে দেখা যায় নিচের তলাটা একদম মোটামুটি একটু নষ্ট হয়ে গেছে। এজন্য দেখা যায় অনেক কিছু রান্নার সময় একটু লেগে যায়, তো মোটামুটি ওটা আবার ঠিক করা যায়। আর এইদিকে থেকে দেখা যায় আমার সেমাইটা রান্না হয়ে আসছে, আমি নারিকেল সব দিয়ে দিয়েছি। তো সেমাই রান্নাটা আমার কেমন হলো সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আর মোটামুটি আমাদের সন্ধ্যার নাস্তা ছিল এটাই। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন, একদমই ভুলবেন না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। আর আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকের মতো এইটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এই তো এখন হচ্ছে খাবারটা সার্ভ করে নিব, বাচ্চাদের দিয়ে দিব, প্লাস আমি নিজেও খেয়ে নিব, যেহেতু আমাদের সন্ধ্যার নাস্তা এটাই ছিল আজকে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে।